আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাদিক কায়েমের বিজয় নিয়ে বামপন্থী মেঘমোল্লারের চাঞ্চল্যকর তথ্য। যেভাবে ডাকসু নিয়ে হাইকোর্টের নির্দেশ আটকে দিলেন শিশির মনির। থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনভর যা দেখা গেল। গোপনে আল আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খুঁড়ছে ইসরায়েল, ঘটনা কি? ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে জানালেন পুতিন। এবার বিস্তারিত। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি এবং ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমোল্লার বসু তার ফেসবুক স্ট্যাটাসে শিবিরের ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিজয়ের আভাস দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেছে। এক সেশনে 2 বার এমফিলে ভর্তি নেওয়া হইতেছে। সেই লোক আবার ক্যামেরায় আইসা বলতেছে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না। মেঘমোল্লার বসু আরও লিখেন, গত পরশু শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ে চরম অবমাননাকর বক্তব্য দিলেন। চাকমা পিকিং পন্থী কমিউনিস্টদের অবদানকে খারিজ করলেন। গোটা আলোচনাকে সেই দিকে কিভাবে নেওয়া যায় সেটা যখন আমি সবার সাথে কথা বলে ম্যানেজ করতেছি, তখন জানতে পারলাম এক অ্যাটেনশন শিকার হুদাই এসএম ফরহাদের বিরুদ্ধে করছে রিট। গোটা আইনি কাঠামো জামাতের হাতে। এই রিট জীবনেও কোনো রেজাল্ট আনবে না। যদি কোনো দৈব চক্রে আনেও সেটার অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে। এটাই মুজিববাদী বামদের একমাত্র কন্ট্রিবিউশন গত 1 বছরে। যখনই আমরা তিলে তিলে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক্যাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব, ঠিক তখনই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে। কালকে এসএম ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই। অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হয়েছে। লেফট লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে, এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারছে। শিবির বিরোধিতা এদের কাছে একটা গিমিক। ক্যাম্পাসটায় কেমন প্রতিক্রিয়াকে রোখা হবে এটা এদের চিন্তাও থাকে না। এই একই রিট করার কথা আমারে অন্তত 3টা আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ করতে বলছে। আমি প্রত্যেককে নিরস্ত্র করছি, কিন্তু তালেবরদের সাথে কে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটি ছিল অনেকটা নজিরবিহীন। কারণ রিটকারী নিজেই রিটে ডাকসু নির্বাচন স্থগিত চাননি। সোমবার উচ্চ আদালতের রায়ের পর সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালতে আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেছেন আদালত। এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে বিকেল 3:50 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে উচ্চ আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। হাইকোর্টের আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে জিএস প্রার্থী এসএম ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী 15 দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়। সঙ্গে সঙ্গে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে সোমবারও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হয়নি কেউ। আর একে অন্যকে দুষছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এদিকে 144 ধারার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিবেশ। ফাঁকা ক্যাম্পাস, টহলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামের অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুরে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা বলেন, আমার বয়স 60 বছর। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনোদিন এমন কোনো ঘটনা হয়নি। এটা কেন হলো আমরা জানি না। আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে, এটা তো আমাদের প্রাপ্য ছিল না। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত কাউকেই
ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন বলেন, দল মত কোনো কিছু বিচার করার আমাদের সুযোগ নেই, কারণ যারা এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে, ওপেন শিক্ষার্থীদের কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ এই চক্রান্তে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে ভিন্নভাবে প্রবাহিত করার সুযোগ তৈরি করেছে কিনা সেটি আমাদের খতিয়ে দেখতে হবে। ঘটনা তদন্তের রোববার রাতে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 144 ধারা চলাকালে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে উপাচার্য সহ অন্তত 200 জন আহত হন। শনিবার এক ছাত্রীকে মারধরের জেরে এই সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের নিচে গোপনে সুড়ঙ্গ খুঁড়ছে ইসরায়েল। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। ফিলিস্তিনি প্রশাসনের অভিযোগ, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে এমন কর্মকাণ্ডের মাধ্যমে মূলত ইসলামী প্রত্ননিদর্শন ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে ইসরায়েল। আর আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে পূর্ব জেরুজালেম শহরকে ইহুদিকরণের স্পষ্ট ষড়যন্ত্র চলছে। রোববার 31 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। বার্তা সংস্থাটি বলছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামী প্রত্ননিদর্শন ধ্বংস করছে। এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল। তাদের দাবি, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার জন্য ইসরায়েল এসব ইসলামী নিদর্শন ধ্বংস করছে। নেতানিয়াহু প্রশাসন জেরুজালেম গভর্নরেট সতর্ক করে আরও জানায়, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, এসব খননের মাধ্যমে ইহুদিকরণের পরিকল্পনায় পূর্ব জেরুজালেমের উপর নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল। অবস্থায় আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে গভর্নরেট। যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেনি, তবে ইসরায়েলের বহু বছর ধরে আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। ফিলিস্তিনিদের মতে এসব পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুসারে আল আকসা মসজিদের তত্ত্বাবধানে একমাত্র দায়িত্ব জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাউমেন্ট কাউন্সিলের উপর ন্যস্ত। 2013 সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তি সই করেন। এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয়। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে। ইহুদিদের দাবি, এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে 1980 সালে তারা পুরো শহরটি নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করে নেয়, যা কখনো স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতা হয়েছে। পুতিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গত রোববার চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হয়েছে রাশিয়া চীন নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলন। সোমবার সম্মেলনে দেওয়া ভাষণে পুতিন বলেন, শীঘ্রই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে আশাবাদী তিনি। ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য চীন এবং ভারত উভয়ই অনেকদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছে। মস্কো এবং কিয়েভের সঙ্গে নিয়মিত এই ইস্যুতে আলাপ আলোচনার পাশাপাশি একাধিকবার শান্তি প্রস্তাবও দিয়েছে। ভারত ও চীনের এসব প্রচেষ্টা সত্যিই খুব প্রশংসার যোগ্য। সম্প্রতি আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে কিছু সমঝোতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হয়েছে। আমি আশা করছি যুদ্ধাবসানের যে লক্ষ্য আমরা নিয়েছি, এসব সমঝোতা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়ক হবে। কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সদস্য পদের জন্য কিয়েভের আবেদনকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলে রাশিয়া ও ইউক্রেনের মাঝে। এই টানাপোড়েনের এক পর্যায়ে পুতিনের নির্দেশে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হয় রুশ বাহিনীর সামরিক অভিযান, যা এখনও চলছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির উপর শত শত নিষেধাজ্ঞা চাপিয়েছে। জাতিসংঘ এবং তুরস্ক, বেলারুশ সহ বিভিন্ন দেশ কয়েকবার আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই যুদ্ধ থামানোর চেষ্টাও করেছে, কিন্তু যুদ্ধ থামেনি। তিয়ানজিনে SCO সম্মেলন উপলক্ষে দেওয়া ভাষণে পুতিন বলেন, এই যুদ্ধের প্রধান কারণ হলো ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে তাদের বলয়ের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। যদি এতে তারা সফল হয়, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলো তারা ন্যাটো এবং ইউরোপীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আসার প্রলোভন দেখানো শুরু হবে। আর যদি সাবেক
সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো ন্যাটোতে যোগ দেওয়া শুরু করে, তাহলে তা হবে রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি। পশ্চিমা বিশ্বকে অবশ্যই এই অঞ্চলের ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। এই যুদ্ধের মূল কারণ এটাই। যদি মূল কারণের অবসান না ঘটে, তাহলে যুদ্ধাবসান স্থায়ী ও টেকসই হবে না, ভাষণে বলেন পুতিন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।